তন্নি ফ্যাশন ডিজাইনিং পাশ করে এখন নিজেকে উদীয়মান ফ্যাশন আইকন বলেই মনে করে। তবে তার এই ফ্যাশন ডিজাইনার হওয়ার মাসুল প্রতিদিন প্রতি মুহূর্তে দিতে হয় তার একমাত্র বৌদি অর্থাৎ সেই বাড়ির বড় বউ প্রিয়াঙ্কাকে। একদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে তন্নি হাতে করে একটা নিজের তৈরি করা ড্রেস নিয়ে তার বৌদির কাছে যায়। তন্নিকে দেখা মাত্রই প্রিয়াঙ্কা একটু ভয় পেয়ে যায়। বৌদি, কালকে আমি সারাটা রাত জেগে এই জাপানি স্টাইল ড্রেসটা তৈরি করেছি। তুমি ঝটপট এখনই ড্রেসটা পরো তো দেখি কেমন লাগছে, তাড়াতাড়ি করো, আমি ভীষণ এক্সাইটেড। প্রথমবার আমি এরকম জাপানিজ ড্রেস বানালাম। আরে বাবা, আমি তো এখন চা বানাচ্ছি। এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে বাবা মা কথা শোনাচ্ছে। দাঁড়াও, আমার চা বানানো হয়ে যাক, ওনাদেরকে চা খেতে দিই, তারপর না হয় আমি ড্রেসটা ট্রাই করব। আরে না না, এই ড্রেসটা পরেই তো চা বানাতে হবে। তুমি ড্রেসটা পরে চা বানাবে আর বাবা মাকে চা খেতে দেবে, তখনই আমি একটা ক্যান্ডিড রিল ভিডিও শুট করব। আমি ইনস্টাগ্রামে ভিডিওটা আপলোড করব, তারপর ব্যাস একেবারে আগুন লেগে যাবে, আগুন। নাও নাও, তাড়াতাড়ি শাড়িটা খুলে ফেলো। এই শুনে প্রিয়াঙ্কা ননদের তৈরি করা ড্রেস নিয়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা সেই ড্রেসটা পরে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেই ড্রেসটা পরে প্রিয়াঙ্কাকে একেবারেই জোকারের মতো মনে হয়, কারণ সেই জামার হাতা দুটো ভীষণই বড় বড় ছিল। তাই সেই জামা পরে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে। কোনো রকমে প্রিয়াঙ্কা চা বানিয়ে তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের কাছে নিয়ে যায়। কিন্তু সেই জামা পরে তাদের সামনে যেতে প্রিয়াঙ্কার খুবই লজ্জা করে। আরে বৌদি, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? যাও, বাবা মাকে চাটা দাও, আমি ভিডিও শুট করছি, একেবারে ক্যান্ডিড অ্যাস্থেটিক ভিডিও। এই শুনে প্রিয়াঙ্কা তার শ্বশুরমশাই এবং শাশুড়িমাকে চা দেওয়ার জন্য চায়ের কাপ দুটো নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ননদের কথা মতো সে ধীরে ধীরে চায়ের কাপ দুটো টেবিলের উপর রাখে। কিন্তু যেহেতু জামার হাতাগুলো ভীষণই বড় বড় হওয়ায় চা দেওয়ার সময় ডান হাতের বড় একটা হাতা চায়ের কাপের মধ্যে ডুবে যায়। এতে করে সেই জামায় চায়ের দাগ লেগে যায়। আর যা দেখে তন্নি ভীষণ পরিমাণে রেগে ওঠে। বৌদি, তুমি এটা কি করলে? তুমি আমার এত সুন্দর ড্রেসটা চায়ে ডুবিয়ে নষ্ট করে ফেললে। তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? আরে আমি কি ইচ্ছে করে করেছি? তুমি এরকম ভাবে আমার উপর চিৎকার করছো কেন? আমি তো আগেই বললাম এই জামার হাতাগুলো ভীষণ বড়। এরকম জামা কাপড় পরে বাড়ির কাজ করা যায় নাকি? জামার হাতাগুলো বড় নয়, এটাই স্টাইল, এটাই ফ্যাশন। জীবনে কখনো জাপানিজ ড্রেস চোখে দেখেছো? আমি এই জামাটাকে ইউনিক করার জন্য হাতাগুলো একটু বেশিই বড় রেখেছি, কিন্তু তাই বলে তুমি চায়ের মধ্যে জামাটা ডুবিয়ে ফেলবে? আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। আমি যেহেতু জোর করে তোমাকে জামাটা পরিয়েছি, সেই জন্য তুমি হিংসা করে এরকম করেছো। আরে অদ্ভুত, আমি কি করতে এরকম করতে যাব? এ তো আমি ভারী জ্বালাতনে পড়লাম। ঠিক আছে, যাও, তোমার তৈরি করা জামা তুমি আর আমাকে কখনো পরতে দেবে না। আমি আর তোমার বানানো জামা পরবো না। আমি কি কোনো মডেল নাকি যে তুমি যখন ইচ্ছে যা ইচ্ছা আমাকে পরাবে আর জোকার সাজাবে? এই বলে প্রিয়াঙ্কা রাগ করে ঘরে চলে যায়। সে তখনই ননদের তৈরি করা জামা খুলে ননদকে ফিরিয়ে দেয়। কিন্তু জামাটা নষ্ট হয়ে যাওয়ায় তন্নি ভীষণ রেগে থাকে। আর সেই জামাটা নিয়ে সে সারাদিন বসে বসে কান্নাকাটি করে। এমনকি সে কোনো খাওয়া দাওয়াও করতে চায় না। যার ফলে তন্নির বাবা মা দুজন মিলে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকেই খুব বকাবকি করে। অবশেষে ননদকে খাবার খাওয়ানোর জন্য প্রিয়াঙ্কা তার ননদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরকম ঘটনা প্রিয়াঙ্কার শ্বশুরবাড়িতে প্রায় দিনই ঘটতে থাকে, কারণ তন্নি প্রায় দিনই নতুন নতুন জামা কাপড় তৈরি করে এবং তার বৌদির উপর প্রয়োগ করে। তবে এতে করে প্রিয়াঙ্কার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। এমনই একদিন মোহন অফিসে যাওয়ার আগে প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, আজকে সন্ধ্যাবেলা তুমি তৈরি হয়ে থাকবে। আমার একজন অফিস কলিগের মেয়ের জন্মদিনের পার্টি আছে, তোমাকে আর আমাকে ইনভাইট করেছে। আমি আজকে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে আসবো, তারপর তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো। মোহনের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়, কারণ অনেক দিন হলো প্রিয়াঙ্কা বাড়ির বাইরে কোথাও যায়নি। কিন্তু প্রিয়াঙ্কার থেকেও বেশি খুশি হয় তার ননদ তন্নি, কারণ তন্নি এবার তার বৌদির জন্য বার্থডে পার্টির ড্রেস তৈরি করবে বলে ঠিক করে। তখনই সে নিজের ঘরে গিয়ে সেলাই মেশিনের সামনে বসে পড়ে। আজকে সে কেমন ধরনের ইউনিক বার্থডে পার্টির ড্রেস তৈরি করবে বলে ভাবতে থাকে। অন্যদিকে সন্ধ্যাবেলা মোহন বাড়ি ফিরে আসার আগেই প্রিয়াঙ্কা খুব সুন্দর একটা শাড়ি পরে সাজগোজ করে একেবারে তৈরি হয়ে বসে থাকে। ঠিক এমন সময় তন্নি হাতে করে কিছু একটা নিয়ে বাইরে বেরোয়। কি হলো? আমি কিন্তু এক জায়গায় যাচ্ছি, তাই আমি কোনো জামা কাপড় পরতে পারবো না, আগেই বলে দিচ্ছি। তোমাকে এখন দেখলেই আমার কেমন যেন ভয় করে। যখনই তুমি আমার কাছে আসো তখনই আমাকে তুমি নিত্য নতুন জামা কাপড় পরতে বলো।
কিন্তু বৌদি, তুমি যে বার্থডে পার্টিতে যাচ্ছ, তোমাকে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগছে। ওখানে দাদা সব মডার্ন অফিস কলিগরা থাকবে, সবাই সুন্দর মডার্ন মডার্ন জামা কাপড় পরে যাবে। সেখানে সবার মাঝে তোমাকে কিন্তু বড্ড বেমানান লাগবে। তুমি একজন ফ্যাশন ডিজাইনারের বৌদি হয়ে বার্থডে পার্টিতে এরকম গাইয়াদের মতো শাড়ি পরে যাবে? সত্যি কথা বলতে আমারও মডার্ন জামা কাপড় পরতে ভালো লাগে, কিন্তু তুমি জানো না আমি এই বাড়ির বউ। বাবা মা আমাকে মডার্ন জামা কাপড় পরতে অ্যালাউ করে না, সেই জন্যই তো আমি শাড়ি পরে যাচ্ছি। আরে বাবা, এই জামাটা তো আমি বানিয়েছি, তাই বাবা মা তোমাকে কিছু বলবে না। এই নাও, ঝটপট তুমি এটা পরে এসো তো। এই বলে তন্নি একটা জামা প্রিয়াঙ্কার হাতে ধরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা ছেলেদের মতো দেখতে একটা শার্ট পরে বাইরে বেরিয়ে আসে। তন্নি, তুমি আমাকে শুধু শার্ট পরতে দিলে কেন? এই শার্টের প্যান্ট কোথায়? এর সাথে নিশ্চয়ই কোনো প্লাজো কিংবা জিন্স প্যান্ট আছে, তাই না? কই, তাড়াতাড়ি প্যান্টটা দাও, তুমি মনে হয় দিতে ভুলে গেছো। আরে না না বৌদি, এটা এরকমই স্টাইল, এটার কোনো প্যান্ট নেই। তোমাকে দারুণ দেখতে লাগছে। তুমি বার্থডে পার্টিতে গেলে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, কারণ এরকম ইউনিক ড্রেস ওখানে কেউ পরে যাবে না। তুমি আজকে অনেক প্রশংসা পাবে। ঠিক সেই সময় মোহন বাড়িতে এসে উপস্থিত হয়। মোহনও তন্নির তৈরি করা ড্রেস দেখে একেবারে অবাক হয়ে যায়, কিন্তু মোহন কিছু বলতে যাবে তার আগেই সেখানে মোহন এবং তন্নির বাবা মা এসে উপস্থিত হয়। এমন সময় হঠাৎ করে সেখানে শ্বশুরমশাই চলে আসায় প্রিয়াঙ্কা ভীষণই লজ্জিত বোধ করে, তাই সে তাড়াতাড়ি মোহনের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করে। আরে বৌদি, এখানে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। তোমাকে সত্যিই ভীষণই মডার্ন আর ড্রেসিং লাগছে। এসো, আমি তোমার কিছু ফটো তুলি। বাবা মা দেখো তো, বৌদিকে আমার তৈরি করা ড্রেস পরে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বৌমা। আমার মেয়ে এই ড্রেসটা তৈরি করেছে বলে কথা। আমার ফ্যাশন ডিজাইনার মেয়ের ক্রিয়েশন কখনোই ফেল হতে পারে না। যাও, তোমরা পার্টি থেকে ঘুরে এসো। আমি তো মনে করেছিলাম আপনারা আমাকে এরকম পোশাক পরে কিছুতেই বাড়ির বাইরে যেতে দেবেন না, কারণ আমার এখনো মনে আছে বিয়ের পর আমি বাড়িতে শুধুমাত্র নাইটি পরেছিলাম বলে আপনি বলেছিলেন আমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরতে পারবো না, কারণ আমি এই বাড়ির বৌমা। আর আজকে আপনার মেয়ে যখন এরকম একটা ফালতু পোশাক তৈরি করেছে, যে পোশাকে পা ঢাকার মতো কোনো কাপড় নেই, কোনো প্যান্ট নেই, তারপরও আপনাদের কোনো আপত্তি নেই বলুন? আরে বাবা, তখন তো তুমি এই বাড়িতে নতুন বউ ছিলে, তাই তোমাকে ওরকম বলেছিলাম। এখন তুমি যা খুশি পড়তে পারো, আমরা কেউ কিচ্ছু বলবো না। কিন্তু তুমি আমার মেয়ের মনটা ভেঙে দিচ্ছ। তুমি যদি এই ড্রেসটা পরে না যাও, তাহলে আমার মেয়েটা কতটা কষ্ট পাবে বলো তো? ও কত ভালোবেসে তোমার জন্য জামাটা তৈরি করেছে। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কার কিছু করার থাকে না। মোহন চাইলেও তার বোনের সামনে কিছু বলতে পারে না, কিন্তু এরই মধ্যে মোহন তার বউকে বাঁচানোর জন্য উপায় খুঁজে ফেলে। মোহন পার্টিতে যাবে বলে তৈরি হওয়ার সময় ব্যাগের মধ্যে একটা নিজেরই জিন্স প্যান্ট এবং বেল্ট নিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা বাড়ির বাইরে বেরিয়ে একটা পাবলিক ওয়াশরুমে যায়, আর সেখানেই প্রিয়াঙ্কা তার বরের জিন্স প্যান্ট পরে নেয়। উফ, তুমি যদি বুদ্ধি করে এই প্যান্টটা না নিয়ে আসতে, তাহলে আমার যে কি হতো। প্যান্ট ছাড়া আমি যদি শুধু শার্ট পরে বার্থডে পার্টিতে যেতাম, তাহলে সবাই আমাকে থুথু করতো। তোমার ফ্যাশন ডিজাইনার বোনের জ্বালায় বাড়িতে আমি আর টিকতে পারবো না মনে হচ্ছে। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। এরই মাঝে প্রত্যেক দিনই তন্নি তার বৌদির জন্য নিত্য নতুন জামা কাপড় তৈরি করতে থাকে। প্রিয়াঙ্কা যখনই বাড়ির কোনো কাজ করতে যায় কিংবা খেতে বসে অথবা কখনো বিশ্রাম করতে যায়, তখনই তন্নি তার বৌদিকে বিরক্ত করতে চলে যায়। তাই প্রিয়াঙ্কা এখন খুব ভয়ে ভয়েই থাকে। এমনই একদিন প্রিয়াঙ্কা যখন বাথরুম থেকে স্নান করে গায়ে টাওয়াল পরে এবং মাথায় টাওয়াল জড়িয়ে বাইরে বেরোয়, তখনই প্রিয়াঙ্কার ননদ তার ঘরে গিয়ে উপস্থিত হয়। আরে তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি ব্যাপার, হঠাৎ কিছু না বলে আমার ঘরের মধ্যে ঢুকে এলে? আমি তো ভাবলাম অন্য কেউ চলে এসেছে। ঘরে কেউ নেই বলে আমি টাওয়াল পরেই বাইরে বেরিয়ে এলাম। আরে বৌদি, তুমি যদি টাওয়াল পরে বাইরে না বেরোতে, তাহলে আমার মাথায় এত ভালো আইডিয়া আসতো না। তুমি জানো তোমাকে কতটা গর্জিয়াস লাগছে? তোমাকে এত বিউটিফুল আগে কখনো দেখাইনি। তোমাকে দেখে আমি কিন্তু একটা নতুন ড্রেস তৈরি করার ইউনিক আইডিয়া পেয়েছি। গায়ে এরকম টাওয়ালের মতো ইউনিক একটা ড্রেস, আর মাথায় এরকম টাওয়াল জড়ানো টুপি, দারুণ কম্বিনেশন হবে। ননদের কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে। দেখো, প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় বানাতে গিয়ে তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। কি সব উল্টোপাল্টা কথা বলছো? আমি স্নান করে বেরিয়েছি, তাই গায়ে এরকম টাওয়াল জড়িয়েছি।
আর মাথায় টাওয়ালটা বেঁধে রেখেছি কারণ আমার চুলটা পুরোপুরি ভেজা। আর এদিকে তুমি বলছো এটা একেবারে ইউনিক পোশাক হয়ে গেল। আরে বৌদি, তুমি ফ্যাশনের ব্যাপারে কিছুই বোঝো না। আমি একজন পাশ করা ফ্যাশন ডিজাইনার। আমার মাথায় প্রত্যেক দিনই এরকম নিত্য নতুন আইডিয়া চলতে থাকে, কিন্তু আজকের এই আইডিয়ার ক্রেডিট টোটালি তোমার। দাঁড়াও বৌদি, প্লিজ তোমার কয়েকটা ফটো তুলি, আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। ননদের কথা শুনে প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায়, কারণ প্রিয়াঙ্কার টাওয়াল জড়ানো ছবি অন্য কেউ দেখলে মান সম্মান শেষ হয়ে যাবে। তাই সে ননদের ভয়ে আবার বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। সে বাথরুম থেকে এবার শাড়ি পরে তারপরেই বাইরে বেরোয়। এভাবে দিনের পর দিন তন্নির পাগলামি যেন বাড়তেই থাকে। কিন্তু একদিন তন্নি এমন সুন্দর একটা গাউন তৈরি করে যেটা দেখে প্রিয়াঙ্কার প্রথমবারের মতো খুবই পছন্দ হয়ে যায়, আর সে খুব সহজেই সেই গাউনটা পরে নেয়। কিন্তু গাউন পরার পর প্রিয়াঙ্কা তার জামার সঙ্গে লেগে থাকা একটা ইলেকট্রিকের তার দেখতে পায়। আরে তন্নি, এই ইলেকট্রিকের তারটা কিসের? এই যে আমার পায়ের কাছে পড়ে আছে দেখো। আরে বৌদি, এটাই তো এই জামার বিশেষত্ব। তুমি দাঁড়াও, আমি এখনই এই প্লাগটা বোর্ডের মধ্যে ইনসার্ট করে দেব। তারপর আমি সারা ঘরের লাইটটা বন্ধ করে দেব, আর আমি সুইচ টিপতেই তোমার এই জামায় কিন্তু লাইট জ্বলবে, দারুণ সুন্দর লাগবে। প্রিয়াঙ্কা কিছু বলতে যাওয়ার আগেই তন্নি ঘরের লাইট বন্ধ করে দেয়। আর যেই না তন্নি সেই জামার প্লাগ ইলেকট্রিক সুইচ বোর্ডের মধ্যে প্লাগিং করে, তখনই প্রিয়াঙ্কা একেবারে ইলেকট্রিকের শক খেয়ে যায়। আসলে তন্নি জামাটা তৈরি করতে কোনো রকম ভুলভ্রান্তি করে ফেলে, আর সেই ভুলের মাসুল প্রিয়াঙ্কাকেই দিতে হয়। ইলেকট্রিকের শক খাওয়ার পর প্রিয়াঙ্কা খুব অসুস্থ হয়ে পড়ে, এমনকি তাকে হাসপাতালেও নিয়ে যেতে হয়। বৌদির এরকম অবস্থার জন্য তন্নি শুধুমাত্র নিজেকেই দায়ী বলে মনে করে। সেই সাথে মোহনও তন্নিকে খুব বকাবকি করতে থাকে, তাই সে খুব কান্নাকাটি করে। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি সবসময় উল্টোপাল্টা জামা কাপড় তৈরি করে তোমার উপর অ্যাপ্লাই করেছি, আর আজকে আমার বোকামির জন্য তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। আমি আজ থেকে আর কখনো উল্টোপাল্টা জামা বানিয়ে তোমাকে পরতে বলবো না, আমাকে ক্ষমা করে দাও বৌদি। সেদিনের পর থেকে তন্নি কখনোই তার বৌদিকে মডেল হিসেবে ব্যবহার করে না। তন্নি টাকা দিয়ে অন্য একজন মেয়েকে মডেল হিসেবে জোগাড় করে ফেলে। এভাবে প্রিয়াঙ্কা তার ফ্যাশন ডিজাইনার ননদের জ্বালাতন থেকে মুক্তি পায়। মৌতুলি তার বিধবা মা কোয়েল দেবীর সঙ্গে বাস করত। মৌতুলির বাবা মারা যাওয়ার পর থেকে তার মা অনেক কষ্টে সৃষ্টে তাকে মানুষ করেছে। সে এখন কলেজে পড়ে। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে এসে, মা খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে আমার, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, হাত মুখটা অন্তত ধুয়ে খেতে বসতে পারতিস, এই নে ধর। মা, এটা কিসের তরকারি রান্না করেছো তুমি? কি শাক এটা? এটা পুঁই শাক কুমড়োর তরকারি, খেয়ে দেখ, খুব ভালো হয়েছে। দূর বাবা, আমি এসব শাক পাতা খেতে ভালোবাসি না, তুমি জানো তো। তারপর রোজ রোজ শুধু শাক সবজি রান্না করো, মাঝে মধ্যে ভালো কোনো টেস্টি খাবারও তো বানাতে পারো। এই মেয়ে, তোর সমস্যাটা কি বলতো? প্রতিদিন খেতে বসে একই নাটক করিস। তোর মুখে কি কোনো খাবারই স্বাদ লাগে না? মাছ রান্না করলে খাবি না, মাংস রান্না করলে খাবি না, আবার সবজি রান্না করলেও দোষ হয়ে যায়। তুই খেতে কি চাস বলতো? এবার কি তোকে সোনা রূপা খেতে দেব? দূর, চুপ করো তো একটু। কাকিমণি কি রান্না করেছে আমি দেখে আসি। আসার সময় দেখছিলাম সবাই মিলে বেশ মজা করে খাচ্ছিল। এই বলে মৌতুলি তার কাকিমণির কাছে গিয়ে বলে, কাকিমণি, কি রান্না করেছো গো? খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও তো। নাও, ঢং দেখলে বাঁচা যায় না। বিরিয়ানির গন্ধ পেয়ে অমনি ছুটে এসেছে। এখানে যেন ওর মা জমা রেখে গেছে। খেতে দাও বললেই খেতে দিতে হবে। খুব লোকের বাড়ি খাওয়ার শখ, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ও ভেবেছে আমি ওকে বিরিয়ানি খেতে দেব। কালকে রাতের বাসি ডাল ভাত রাখা আছে ফ্রিজে, আমি ওকে তাই খেতে দেব। হ্যাঁ, এই নে মা, খেয়ে নে। আজকে আমি শুধু ডাল ভাত রান্না করেছি। তুই খেতে আসবি আগে বলতে পারতিস তো, তাহলে আমি ভালো কিছু রান্না করে রাখতাম। কি ডাল ভাত? ঠিক আছে দাও। এর থেকে ভালো তো আমি পুঁই শাক কুমড়োর তরকারি দিয়ে ভাত খেয়ে নিতাম। এসেছি যখন অল্প করে ডাল ভাত খেয়েই যাই। মৌতুলি এই ভেবে ডাল ভাত খেতে শুরু করে। ডাল ভাত খেয়ে তার খুব ভালো লাগে। ওয়াও কাকিমণি, এই ডালটা তুমি কিভাবে রান্না করেছো গো? খুব ভালো হয়েছে জানো, আমি তো ডাল খাই না। কবে খেয়েছি লাস্ট মনেও নেই।
কিন্তু আজকে তোমার হাতের ডাল খেয়ে আমার মুখে ধরে গেছে। আর একটু ডাল ভাত থাকলে দাও না কাকিমণি। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, এই নে। আমি ডাল রান্না করাটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। এটাকে ডাল ফ্রাই বলে। তোর এত ভালো লাগলো বাবা, আমার ছেলে মেয়েরা তো ডাল স্পর্শ পর্যন্ত করে না। গরিব হলে যা হয় আর কি, খেতেই তো পায় না কিছু। গরিবদের ফ্রিতে যাই খেতে দাও না কেন, সবই তাদের ভালোই লাগবে। মৌতুলি পেট ভরে ডাল ভাত খেয়ে বাড়ি ফিরে আসে। কিরে, কি খেয়ে এলি কাকিমণির বাড়ি থেকে? লজ্জা করলো না একটুও বল? যেই কাকা কাকিমা কোনোদিন খবর পর্যন্ত নেয় না, তুই তাদের বাড়ি ভিখারির মতো খেতে চলে গেলি। কি খেলি বল? ডাল ভাত খেয়েছি মা। আমি বেশি কথা বলতে পারছি না জানো, অনেক বেশি ডাল ভাত খেয়ে ফেলেছি। ডালটা যা টেস্টি হয়েছিল না, কি বলবো তোমাকে। হ্যাঁ আমি জানতাম ডাল ভাত ছাড়া ওদের হাতে কিছু উঠবেও না। তোর লজ্জা করলো না? তুই ডাল ভাত খেয়ে চলে এলি। বাড়িতে ডাল ভাত খেয়েছিস কখনো? কবে ডাল ভাত খেয়েছিস তুই বলতো? কাকিমণির হাতে কি জাদু আছে যে ডাল ভাত পেট ভরে খেলি? জানি না মা, আমি সত্যি বলছি। ডাল ভাত যে এত টেস্টি হতে পারে তা আমি প্রথমবার ফিল করলাম। এর আগে তো আমি কোনোদিনও শুধু ডাল ভাত খাইনি। আজকে প্রথমবার খেলাম, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, কোনোদিন ডাল ভাত চেকেও দেখিসনি বাড়িতে। অনেকদিন পর ঠেলাই পড়ে খেয়েছিস আর পেটে খিদে ছিল, তাই হয়তো ভালো লেগেছে। না হলে তোর কাকিমণি আমার থেকে ভালো রান্না করতে পারে এটা আমি মানবই না। আচ্ছা মা, ঠিক আছে বাবা, আমি মেনে নিলাম। তোমার কথাই ঠিক, আমি ভুল। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে বাড়িতে শুধু ডাল ভাত রান্না হবে। আমিও দেখি তুই কত ডাল ভাত খেতে পারিস। সেদিন থেকে কোয়েল দেবী প্রত্যেক দিন ডাল ভাত রান্না করত, আর মৌতুলি বেশ মজা করে ডাল ভাত খেয়েও নিত। সে কখনোই ডাল ভাত নিয়ে তার মায়ের কাছে কোনোই অভিযোগ করত না। কি জানি বাবা, মেয়েটার হঠাৎ করে কি হলো, ডাল ভাত পাগল হয়ে গেল কেন বুঝতে পারছি না কিছু। রোজ রোজ ডাল ভাত খেতে আমারই তো বিরক্ত লেগে যাচ্ছে, আর এ তো শুধু খেয়েই যাচ্ছে দেখছি। মৌতুলির ডাল ভাত খেতে এতটাই ভালো লাগতো যে কোনোদিন তার মা তার জন্য ডাল ভাত রান্না না করলে সে খাবারই খেত না। এরকম ভাবেই সময় কাটতে থাকে। মৌতুলির জন্য একটা অনেক ভালো বড়লোক বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসে। মৌতুলি শিক্ষিত ছিল, দেখতেও খুব সুন্দর ছিল বলে প্রকাশের বাড়ি থেকে সকলেই তাকে পছন্দ করে নেয়। বিয়ের পর মৌতুলির শাশুড়ি মা কবিতা দেবী একদিন তাকে রান্না করতে বলে, আর মৌতুলি সবার জন্য ডাল ভাত রান্না করে নিয়ে আসে। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? বাহ, তোমার হাত নাকি মেশিন বলো তো। ডাল ভাত কই, আর কি কি রান্না করেছো? নিয়ে এসো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। মা, আমি শুধু ডাল ভাতই রান্না করেছি, আর কিছু রান্না করিনি তো। মানে এই মেয়ে, তুমি কি পাগল? শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায় নাকি? আমরা কোনোদিন শুধু ডাল ভাত খাইনি, বুঝেছো? যাও, আমাদের জন্য মাছ অথবা মাংস রান্না করে নিয়ে এসো। না, আবার রান্না করব কেন? ডাল দিয়ে ভাত খাওয়া যায় না কে বললো? দেখুন আপনার ছেলে তো খাচ্ছে। ও কিভাবে খাচ্ছে তাহলে? এটা কি খাবার নয়? আমার খুব খিদে পাচ্ছে, আমি খেতে বসছি। আপনার খাওয়ার হলে আপনি খান। খেয়ে নাও না মা, ডাল ভাত খেতে তো খারাপ লাগছে না। রাতে ভালো কিছু খেও। তুই চুপ কর, তুই খাচ্ছিস খা, আমি খাবো না ডাল ভাত। এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায়। মৌতুলিকে এভাবে প্রত্যেকদিন ডাল আর ভাত রান্না করতে দেখে কবিতা দেবী খুব রেগে যায়। বৌমা, তুমি এত কুড়ে কেন বলো তো? তোমার মতো কুড়ে মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। কাজ করার ভয়ে তুমি প্রত্যেক দিন শুধু ডাল ভাত রান্না করো। আমি ধরে ফেলেছি তোমার চালবাজি। না মা, কারণ সেটা নয়, আসলে আমার ডাল ভাত খেতে খুব ভালো লাগে। ডাল ভাত আমার প্রিয় খাবার। আমি সকাল বিকেল রাতে 3 বেলায় গরম গরম ডাল ভাত খেতে ভালোবাসি। ফাজলামি করার আর জায়গা পাওনি তাই না? ডাল ভাত আবার কারোর প্রিয় খাবার হতে পারে নাকি? বলি, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমাকে যা বলবে আমি তাই মেনে নেব, তাই তো? পৃথিবীতে এত ভালো ভালো খাবার থাকতে ডাল ভাত কেন? ডাল ভাত তো রাস্তার ভিখারিরাও খেতে চায় না। আমি সত্যি বলছি মা, আমার ডাল ভাত ফেভারিট, আর আমি তাই রোজ ডাল ভাত রান্না করি। আপনার বিশ্বাস করার হলে করুন, আর না হলে না করুন, আমার কিছু করার নেই, জানতো? আমি ঠিক যা ভেবেছি তাই।
এই মেয়েটা হলো দুনিয়ার মধ্যে 1 নম্বরের অলস মেয়ে, আর তাই সে 30 মিনিটের মধ্যেই কষ্ট করে শুধু ডাল ভাত রান্না করে সবাইকে খেতে বলে। আমিও কম না, আজকে আমি সত্যিটা জেনেই ছাড়বো। এই বলে কবিতা দেবী রান্নাঘরে যায় এবং নানান রকম আইটেমের খাবার রান্না করতে শুরু করে। সারাদিন ধরে অনেক রান্না বান্না করার পর সে রাতে সবাইকে ডিনার করতে ডাকে। নাও নাও, সবাই খাওয়া শুরু করো। কি হলো বৌমা, তুমিও খাওয়া শুরু করো। কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছো না তো? দেখো দেখো, এক লাইন দিয়ে খাওয়া শুরু করো। মটন কাবাব, চিকেন ভর্তা, চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, ফিশ পাকোড়া, মালাইকারি, মুড়ি ঘন্ট, মটন কষা, আরো কত কি আছে দেখো। হ্যাঁ মা, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি যেটা পছন্দ করি সেটাই তো নেই এখানে। ডাল নেই, সাদা ভাতও নেই। দেখো বৌমা, আর নাটক করতে হবে না। আমি জানি তুমি এই খাবারগুলো দেখে থাকতে পারছো না। তুমি কুড়ে সেটা আমি জানতে পেরে গেছি। তুমি নিজে রান্না করে এগুলো কখনোই খেতে চাও না, কিন্তু আমি তো রান্না করে দিচ্ছি, এবার তো খাও। আবার সেই একই কথা কেন বলছেন মা? আমি কুড়ে নই, আসলে আমি ডাল ভাত ছাড়া অন্য কিছু রান্না করতেই শিখিনি, কারণ আমার ফেভারিট খাবার ডাল ভাত, আর আমি তাই ডাল ভাত রান্না করি। আমার সামনে আপনি যতই ভালো ভালো খাবার এনে দিন না কেন, আমি ডাল ভাতই খাবো, বুঝেছেন? কালকে ডাল ভাত ফ্রিজে রাখা আছে, আমি গিয়ে নিয়ে আসি। মৌতুলির কথা শুনে কবিতা দেবী অবাক হয়ে যায়। ও, এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি তো গরিব ঘরের মেয়ে ছিলে। ছোটবেলা থেকেই হয়তো তোমার মা তোমাকে ডাল ভাত খাইয়ে বড় করেছে, সেই জন্য তুমি ডাল ভাত ছাড়া অন্য কোনো খাবার খেতেই শেখোনি। এবার সব ক্লিয়ার আমার কাছে। না হলে ডাল ভাত আবার কারোর প্রিয় খাবার হতে পারে নাকি? এটা আমি কোনোদিনই মানবো না। হুঁ। এভাবেই সেদিন কবিতা দেবী ডাল ভাত খাওয়ার জন্য মৌতুলিকে অনেক কথা শোনায়। মৌতুলি মনে মনে খুব কষ্ট পায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কবিতা দেবী তার এক বিলেত ফেরত বড়লোক বন্ধু মৃণালী দেবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে চায়। অনেক বছর পর পুরানো বন্ধুর সঙ্গে আলাপ করে কবিতা দেবীর খুব ভালো লাগে। দুই বন্ধু মিলে একসঙ্গে খেতে বসে। টেবিলে নানান রকমের খাবার সাজানো ছিল। আমিষ এবং নিরামিষের অনেক আইটেম ছিল সেখানে, কিন্তু মৃণালী দেবীকে শুধুমাত্র শাক ভাজা দিয়ে ভাত খেতে দেখে কবিতা দেবী অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, মৃণালী, একটা কথা জিজ্ঞাসা করব? তুমি এত বড়লোক হয়ে শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছ কেন, এত কিছু ছেড়ে? বড়লোকের সঙ্গে খাওয়ার কি সম্পর্ক আছে? আমার শাক ভাজা আর ভাত খেতে খুব ভালো লাগে। অনেকদিন পর বিদেশ থেকে ফিরে এসে শাক ভাজা আর ভাত দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না গো। শাক ভাজা থাকলে আমার আর কিচ্ছু চাই না। এটা শুনে কবিতা দেবী বুঝতে পারে যে প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা চয়েস থাকে। অনেকে যেমন মাংস ফেভারিট খাবার হতে পারে, তেমনি অনেকের ডাল ভাত, অনেকের শাক ভাজা ভাতও ফেভারিট খাবার হতে পারে। কবিতা দেবী তার ভুল বুঝতে পারে এবং সেদিন থেকে সে মৌতুলিকে ডাল ভাত খেতে দেখে অবাক হয় না। কিন্তু তবুও সময়ের সঙ্গে সঙ্গে মৌতুলি ধীরে ধীরে ডাল ভাতের সঙ্গে অন্যান্য খাবারও খেতে শুরু করে।